আপনি তো অলওয়েজ হিট ফুয়াদ ভাই, মানে যা বলেন তাই হিট, আলোচিত সমালোচিত, কখনো কখনো বলি আপনি সুপারহিট। আপনি হেন কোনো বিষয় নেয় জানিয়ে কথা বলেননি এবং বলবেন না, ভবিষ্যতে আপনার এই প্রগল্ভতা চলবে বলে আমি ধারণা করি। রাজনীতি, অর্থনীতি, ক্রিকেট, মুক্তিযুদ্ধ, ঢাকা বিশ্ববিদ্যালয়, সর্বশেষ টকশো নিয়ে আপনার বক্তব্য আরও সুপার ডুপার হিট। এটি কি অন্যরা বলে না, আপনি বলেন সে কারণে, না আপনি অ্যাটেনশন সিকার? ধন্যবাদ। দেখেন, রাজনীতি আমার কাছে পিওরলি এমপি মন্ত্রী হওয়ার জায়গা না। আমি যেটাকে বলি যে আমি আমার বিশ্বাস থেকে একটা চৈতন্যের রাজনীতি করি, যে একটা জাতির বেঁচে থাকার যে শর্তগুলো আছে সেগুলো যেখানে যেখানে পূরণ হচ্ছে না সেগুলো নিয়ে তর্ক তোলা, আলাপ তোলা, কথা বলা, এবং এই বিতর্ক এবং উন্মুক্ত উদার স্পেস যদি আপনি তৈরি না করেন তাহলে গণতন্ত্র সাস্টেইনেবল হবে না। এবং যে কারণে আমাদের এখানে হোঁচট খায় বারবার। আপনি দেখবেন যে আপনি যেহেতু লম্বা সময় সাংবাদিকতায় আছেন, আপনি প্রচুর প্রেস কনফারেন্স কভার করেছেন, আপনি দেখবেন না যে পৃথিবীর অন্য দেশগুলোর মতো আমাদের প্রধানমন্ত্রীকে কেউ কোনো টাফ কোশ্চেন করে, তেল, আর 17 বছর তো করেই নাই, এত তেল, আমি বুঝে উঠতে পারলাম না যে উনি আসলে গত 2 মিনিট ধরে কি জিজ্ঞেস করলেন। তো এখন এই টাফ কোশ্চেনগুলো যদি করা না হয় তাহলে জাতির হয়ে আমার কথা বলার যে দায়, আমি তো রাজনৈতিক কর্মী, আমার দায়টা কি? আমার দায় হচ্ছে যার ভয়েস নাই, যেই কৃষক ভাইটা কথা বলতে পারছেন না সরকারের কাছে, যেই শ্রমিক ভাইটা কথা বলতে পারছেন না। গতকালকে আমি সৈয়দপুর এয়ারপোর্টে আপনার অজু করতেছি, সেখানে ক্লিনার ভাই এসে বললেন যে আমরা হইলাম এজেন্সি স্টাফ, যাদেরকে কোনো চুক্তি নাই, যাদের বেতনের কোনো ঠিক ঠিকানা নাই, আউটসোর্সিং, পার্মানেন্ট করা হচ্ছে না, কোনো বোনাস নাই। তারপরে হচ্ছে জানেন, দালালরা একটা অংশ খেয়ে ফেলছে, এজেন্সি খেয়ে ফেলতেছে। তুমি আমাকে খুব হাত জোর করে বলছে যে স্যার আমার কথা একটু বলিয়েন আপনি। এখন এটাই তো আমার কাজ, আমার রাজনৈতিক কর্মী হিসাবে, যে আমি এই ক্লিনারের হয়ে কথা বলবো, সরকারের সাথে আমি তার দায় তুলে ধরবো, সরকারকে চ্যালেঞ্জ করব। আমি টেলিভিশন চ্যানেলগুলো দেখবেন যে জন্মদিনের উৎসব করে, আপনারা বিভিন্ন বার্ষিকী টার্ষিকী করেন, আমি প্রত্যেক প্রোগ্রামে গিয়ে কিন্তু মালিকপক্ষের বিরুদ্ধে কথা বলি ইনফ্যাক্ট। কারণ এই টেলিভিশন চ্যানেলগুলো, গণমাধ্যমগুলো তার কর্মীদের অধিকার রক্ষা করতে পারছে কিনা, তার দারোয়ান পিয়ন থেকে শুরু করে তার প্রডিউসার, মেকআপ ম্যান, লাইটিংয়ে যে কাজ করছে যে ভাইটা, যারা আমাদেরকে সাজায় গুছায় আমাকে আপনাকে আজকে তুলে ধরতেছে, সেই পিছনের মানুষগুলো বেতন ভাতা, চাকরির সম্মান, তারপরে নিশ্চয়তা, পেনশন, সেগুলো নিয়ে তার আসলে ভয়েস আছে কিনা। আপনারা যে আমাকে জাতির সব বিষয় নিয়ে কথা বলছেন, যাদের কারণে এই কাজটা আমরা করতে পারি, তাদের হয়ে আসলে কেউ কথা বলে কিনা। তাহলে রাজনৈতিক কর্মী হিসাবে আমার দায় হচ্ছে আমার মানুষকে নিয়ে কথা বলা কন্টিনিউয়াসলি। এবং এটা এমপি মন্ত্রী হওয়া তো একটা সস্তা কাজ, আমার জন্য এমপি মন্ত্রী হওয়া কোনো বিষয়ই না। চেষ্টা করেছিলেন? না, চেষ্টাই তো করি নাই। এমপি হওয়ার চেষ্টা বলতেছি নির্বাচন করেছি, জি, এমপি মন্ত্রী হওয়ার কোনো শর্টকাটে যায়নি। বলতেছি বাংলাদেশে আমার মতো লোকের এমপি মন্ত্রী হওয়া কোনো বিষয়ই না। বড় দলগুলো আমাদেরকে লুফে নেওয়ার জন্য বসে আছে, বহুবার অফার দিয়ে বসে আছে। কারা অফার দিয়েছে আপনাকে? দলে না যাই, একটু শুনি, দলের নামে না যাই, কিন্তু আমাদের একটা পয়েন্ট হচ্ছে এমপি মন্ত্রী হওয়াটা জরুরি না। জরুরি হচ্ছে আপনি মাটির জন্য লড়াই করছেন কিনা, আপনার মানুষের জন্য আপনি লড়াইটা করছেন কিনা। এবং আমরা এটা বুঝতে পারতেছি যে বাংলাদেশের মানুষের হৃদয়ে অবস্থান নেবার জন্য এমপি মন্ত্রী হওয়া জরুরি না। অবস্থানে যেটা জরুরি সেটা হচ্ছে আপনি তার হয়ে কথাটা বলছেন কিনা। তো এই জন্য আমার লড়াইটা অ্যাটেনশনের জন্য প্রয়োজন নাই। আমাকে আপনি কি অ্যাটেনশন দেবেন বাংলাদেশে? আমার তো বাংলাদেশের এলিট জীবনযাপন করবার সুযোগ আছে, আমার যে একটা শ্রোতা আছে, আমার একটা ডিগ্রি আছে, আমার বিদেশে ইউরোপে থাকার সুযোগ ছিল। এই রাষ্ট্র, এই দেশ নতুন করে আমাকে দেবার কিছু নাই। আমি কিসের অ্যাটেনশন সিক করব? আমি কি হইতে চাই? আমার তো অলরেডি এগুলো হওয়ার সুযোগ আছে। তাহলে আমি যা করতেছি কিন্তু প্রচণ্ড ঝুঁকিপূর্ণ কাজ। কন্টিনিউয়াসলি আপনার আওয়ামী লীগের নেতারা তাদের স্ক্রিনশট বিভিন্ন সময় আমাকে বিভিন্নজন দেখিয়েছে। আওয়ামী লীগের টেলিগ্রাম গ্রুপে আমাকে হত্যা করবার আলোচনা পর্যন্ত হয় বিভিন্ন জায়গায়, এখনও হচ্ছে। আগামী ডিসেম্বরে ফিরে আসবে ছাত্রলীগের ছেলেরা কে কোন পোস্টে যাবে। ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি বলতেছে তুই যদি দেশে গিয়ে 1-2টা ঘটনা ঘটাইতে পারোস তোদের পদ দিব। আমরা তাহলে রয়টার্সের খবরটা একটু দেখি না, যে যেহেতু চলেই এসছে, এটা তো বলছে যে রয়টার্স যে নেতাদের সহ শেখ হাসিনা বাংলাদেশে ফিরে এসে আত্মসমর্পণ করবেন দিল্লি থেকে।
তো এটা তো খুবই সুখের খবর, এবং ডিসেম্বর মাসটা তো আত্মসমর্পণের জন্য ঐতিহাসিক সময়। উনি 16 ডিসেম্বর আসলে বেশি ভালো হবে। তাহলে যেটা হবে, আমাদের স্বদেশ প্রত্যাবর্তন দিবস নামে আর একটা দিবস এই জাতিকে আর পালন করতে হবে না, আমরা একসাথে বিজয় দিবস পালন করবো আর কি। আপনি তো আবার বিজয় দিবস পছন্দ করেন না, না এটা তো বিষয় আছে একটা। সেটা পছন্দ করি না তা না, বিজয় দিবস আসলে কোন তারিখে হওয়া উচিত ছিল সেটা নিয়ে আমি তর্কটা তুলেছি, ওখানে আসতেছি। এবং আমাদের আত্মসমর্পণটা তো সোহরাওয়ার্দী উদ্যানে হয়েছে, আমাদের আইসিটি ট্রাইব্যুনালটা কিন্তু খুব বেশি দূরে না। প্রয়োজনে সেদিন শত শত শহীদ পরিবার, আহত পরিবার সবাই যাবেন। শেখ হাসিনা যদি ফিরে আসেন, তাকে ফুলের মালা দেবেন, তাকে যেভাবে রেড কার্পেট দিয়ে সম্বর্ধনা দেওয়া দরকার, একদম মানে কাশিমপুর, কেরানীগঞ্জ পর্যন্ত, যেখানে 16 ডিসেম্বর, যেহেতু উনি ডিসেম্বরে আসবেন বলছেন সবাইকে নিয়ে, তো 16 তারিখে উনি আত্মসমর্পণটা করলে ঐতিহাসিক দিন হয়ে যাবে। কারণ এখানে আমরা যাদেরকে যুদ্ধে হারিয়েছিলাম, ভালো হয় আপনার ওই যে সোহরাওয়ার্দী উদ্যানই তো আছে আইসিটি, ওখানে বড় সমাবেশ করে ঈদগাহ ময়দানে, প্রয়োজন ঈদগাহ ময়দান তো ঈদের নামাজ ছাড়া ব্যবহার করা যায় না, ওখানে বড় সমাবেশ করবে। কাদের কাছে করবেন আত্মসমর্পণ? রাষ্ট্রের কাছে করবে, আইসিটির কাছে করবে আত্মসমর্পণ। ওয়ারেন্ট ইস্যু করেছে কে? রাষ্ট্রের পক্ষ থেকে তো আইসিটি ওয়ারেন্ট ইস্যু করেছে। অতএব যারা ওয়ারেন্ট ইস্যু করেছে আত্মসমর্পণ তাদের কাছেই করতে হবে। এবং তিনি যে সীমান্তেই নামেন তাকে তো হাত করা পরে প্রিজন ভ্যানে উঠানো হবে। এটা তো মানে ইনএভিটেবল রিয়ালিটি আর কি। তো উনি আসতে পারেন, উনি বাংলাদেশের নাগরিক, ওনার তো বাংলাদেশে আসার 1000টা রাইট আছে, অধিকার আছে, এবং তার পাসপোর্ট, ট্রাভেল ডকুমেন্ট যাই দরকার হয় রাষ্ট্রকে সেটা দিতে হবে। আচ্ছা, আপনি বলছিলেন যে আপনি যে কথাগুলো বলেন সুস্পষ্ট, স্পেসিফিক। আমার কখনো কখনো মনে হয় আপনার কথার ভিতরে একটা হেয়ালি আছে। আপনি বলছেন অনেক মানুষকে সন্দেহের মধ্যে ফেলে দিচ্ছেন, অর্থাৎ স্পেসিফিক না হলে যেটা হয় আমরা শুনি না। আপনি সাম্প্রতিক সময়ে সর্বশেষ আপনার আলোচিত বক্তব্য একটু বলি, তারপরে দেখাই, মানে টক শুনিয়ে। এটা হচ্ছে লুকানো গুপ্ত আওয়ামী লীগ, এটা হচ্ছে গুপ্ত সাংবাদিক, আরেকটা হচ্ছে আওয়ামী বুদ্ধিজীবী। টকশোতে তারা সিনিয়র সাংবাদিক, টকশো শেষে জিজ্ঞাসা করি কোথায় সাংবাদিকতা করেন, বলেন ভাই বেকার। একটু শুনি আপনার বক্তব্যটা। 40টা টকশোতে দেখবেন অলমোস্ট এন্টায়ারলি জামাতের কোনো প্রতিনিধি নাই, এনসিপির কোনো প্রতিনিধি নাই, বিরোধী দলের অলমোস্ট কোনো প্রতিনিধি নাই। তাহলে 2-3জন মিলে কি আলাপ করে দেখবেন, একটা হচ্ছে লুকানো গুপ্ত আওয়ামী লীগ, একটা হচ্ছে গুপ্ত সাংবাদিক, আর একটা হচ্ছে আওয়ামী বুদ্ধিজীবী। এই আমরা তোমরা মিলে মিলে দেখবেন টকশোতে গণমাধ্যমগুলো আমার মধ্যে মিলেমিশে গুপ্ত আওয়ামী লীগ, গুপ্ত সাংবাদিক আর বুদ্ধিজীবী, আওয়ামী বুদ্ধিজীবী। টকশোটা হয়তো টেলিভিশনে 40টার মতো টেলিভিশন আছে। তো আপনি বলছেন কিন্তু স্পেসিফিক করছেন না, তো অনেকেই তো সন্দেহের জালে পড়ে যাচ্ছে, তাদের ভিতরেও পিটপিট করছে। একটু যদি উদাহরণ দিয়ে বলতেন। না, উদাহরণে যাওয়া হচ্ছে বড় জিনিস হচ্ছে যে কিছু জাজমেন্ট আমি তো মতামত আকারে দিচ্ছি, জি, আমি তো জাজমেন্ট দিচ্ছি না, এটা তো ট্রাইব্যুনাল না, এটা কোর্ট না। জনগণের দায়িত্ব হচ্ছে আপনি একটু রাতের বেলা এই যে টকশোগুলো চলছে, মোটামুটি 9টা 10টা থেকে তো টকশোগুলো হয় রাত 12টা 1টা পর্যন্ত, আপনি একটু নিজে 1 সপ্তাহ 10 দিন 2 সপ্তাহ একটু স্ক্রোল করেন, প্রত্যেকটা টকশোতে দেখেন মেহমান হিসেবে কারা আসছে, তাদেরকে আপনি ক্যাটাগরাইজেশন করেন এবং কি কি টপিক নিয়ে আলোচনা হচ্ছে, সেখানে আসলে কতটুকু রেলেভেন্ট, প্রাসঙ্গিক ওই সময়ের জন্য, ওই মাসটার জন্য, ওই ঘটনাগুলোকে কেন্দ্র করে যে আলোচনাগুলো হচ্ছে সেগুলো আসলে কতটুকু রেলেভেন্ট। এবং শুধু এটা বাইরে না, আমি টকশোতে ইনফ্যাক্ট বহুবার বলেছি, আমি প্রডিউসারদেরকে বলেছি যে আজকে এই বিষয় নিয়ে কেন কথা বললেন, আজকে তো এই বিষয় নিয়ে কথা হওয়া দরকার ছিল, আজকে তো এগুলো নিয়ে কথা বলা দরকার ছিল। বলে ভাই হ্যাঁ বলবো, এই আগামী 2-3 দিনের মধ্যে এগুলো নিয়ে কথা বলবো। তো এখন আমার কাছে মনে হয়েছে যে আপনারা যারা গণমাধ্যমে আছেন, আপনারা একটা সিরিয়াস রেসপন্সিবল কাজ করছেন, জাতির হয়ে জাতির খবর জাতির কাছে পৌঁছানো, এবং এটা একটা জবাবদিহিতার জায়গা আছে। চিন্তা করে দেখেন তো, যে আজকে আপনি আমাকে এখানে শুনানিতে নিয়ে আসছেন, আইনে আপনি আমাকে গ্রিল করতে পারতেছেন, এটা ফাইন, এটা গণতন্ত্রের জন্য খুবই জরুরি। টাফ কোশ্চেন করতে হবে, টাফ আনসার দিতে হবে, মুখোমুখি হতে হবে, যেন জাতি জনগণ জাজমেন্ট করতে পারে যে ওয়েদার উই ক্যান ট্রাস্ট হিম অ্যাজ এ ম্যান অ্যান্ড এ পলিটিশিয়ান। এটা করতেই হবে। ডু ইউ থিংক অ্যাম আই গ্রিলিং ইউ? না, এটা ফাইন, এটা বলতেছি আপনি কঠিন প্রশ্ন করবেন, এটাই রেসপন্সিবল কাজ সাংবাদিকতার জায়গা থেকে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমরা কি একজন সংবাদকর্মীকে গ্রিল করতে পারি? জনগণ পারে। যেমন ধরেন কোনো একটা গণমাধ্যমের কোনো একটা রিপোর্ট অসত্য, গাঁজাখোর, একদম একটা বাটপারি নিউজ ছাপায় দিল, আমরা যারা আছি জনগণ, আমরা কি ওনাকে ডাকতে পারবো, ওই মালিক পক্ষকে ডেকে জিজ্ঞেস করতে পারবো যে ভাই এটা কেন লিখলেন, এইটা নিয়ে টকশো আছে কিনা, যে আজকে এই গণমাধ্যমগুলো এই ধরনের মিসলিডিং নিউজ করতেছে। এই যে দেখেন গত 2 সপ্তাহ থেকে, মানে জুলাই আসার আগে থেকেই
আওয়ামী লীগ আসবে 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 এবং আওয়ামী লীগ আসার বয়ান, আওয়ামী লীগ ছাড়া কি আসলে অন্তর্বর্তীমূলক নির্বাচন হবে, আওয়ামী লীগ ছাড়া কি আসলে দেশে স্থিতিশীলতা ফিরে আসবে, আওয়ামী লীগ কি আসলে রিগ্রেট করছে, মানে কন্টিনিউয়াস ফার্স্ট পেজ নিউজ এবং কলাম সকল প্রায় একটা বিশাল সংখ্যক গণমাধ্যমে আমরা এটা কি দেখতে পাচ্ছি। প্রাসঙ্গিক নয়? না, এই প্রশ্নগুলো সবসময় প্রাসঙ্গিক না। আলোচনাটা হওয়া দরকার ছিল আওয়ামী লীগের বিচারের কতটুকু কি হলো, আমাদের জুলাই শহীদদের তালিকাটা ভালোভাবে হইল না কেন, প্রতিবন্ধী যারা আছেন তাদের পুনর্বাসনের খবর কি, জুলাই স্মৃতি ফাউন্ডেশনের কর্মীরা কেন 5 মাস থেকে বেতন পাচ্ছে না, কেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আমাদের জুলাই শহীদদের যেই ভর্তুকি টাকা দেওয়ার কথা ছিল সেগুলো বন্ধ করে দিলেন, কেন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় এবং তার আমলারা জুলাই কেন্দ্রিক প্রচণ্ড রিডান্ডেন্ট আচরণ করছেন, তাদের টাকা ছাড় দিচ্ছেন না, কেন করছেন না সেই প্রশ্নগুলো তো আমি দেখতে পাচ্ছি না। মানে আওয়ামী লীগকে রেলেভেন্ট করবার জায়গাটা কোথায় এখানে? গণহত্যার বিচারের কত দূর? 2 বছরে বিচারের কেন মাত্র 7টা চার্জশিটের রায় হয়েছে, বাকি আওয়ামী লীগের নেতাদের কিছু হচ্ছে না আপনার কেন? মনে হয় টার্গেটেড এই যে রিলেভেন্ট করা, এটা কি টার্গেটেড? এটা আমার কাছে মনে হয়েছে এটা পরিকল্পিত। কেন? কারণ প্যাটার্ন, কারণ হচ্ছে বাংলাদেশের গণমাধ্যম, বাংলাদেশের এস্টাবলিশমেন্ট এখনো এটা মেনে নিতে পারছে না যে আওয়ামী লীগ নামক একটা জিনিসের গণ অভ্যুত্থানে পরাজয় হয়েছে অ্যান্ড দে আর পলিটিক্যালি ডেড। তারা কামব্যাক করতে পারবে না। হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স কিচ্ছু বলে না। যদি কোনোদিন কামব্যাক করে আমাদের সফটওয়্যার আপডেট করতে হবে। আমরা যারা ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞান পড়েছি আমাদের সব লেখাপড়া আপনার ডাস্টবিনে ফেলে দিতে হবে। তাদেরকে আওয়ামী লীগ ভাত কাপড় দেয় এখন? দেয় কিনা সেটা তো লম্বা প্রশ্ন। রয়টার্সের যে রিপোর্ট আপনি রেফার করেছেন, দিজ আর মানে বট রিপোর্টস, আমরা এগুলো জানি। আপনার মনে থাকার কথা, মানে যারা মানে রিউমার স্ক্যানিং করেন, যারা গণমাধ্যমকে ওয়াচ করেন, আওয়ামী লীগের শতাধিক আর্টিকেল আওয়ামী লীগকে নিয়ে গত 5-7 বছরে লেখা হয়েছে, বিভিন্ন গণমাধ্যমে বাংলা ইংলিশে ছাপা হয়েছে। এগুলো সব ফেক রাইটার, ফেক রিসার্চার, ফেক বিশ্ববিদ্যালয়ের টিচার, ফেক বিভিন্ন দেশে। এটা কি ফেক রাইটার মনে হয়, ফেক রিপোর্ট মনে হয়? এটা বলছি না, বাট বলছি যে ভাষা বলছে যে লেখা। আপনি যদি এনডিটিভির যেই রেফারেন্সে তারা নিউজ করেছে কয়েকদিন আগে, যে ইমেইলে শেখ হাসিনা একটা ইন্টারভিউ দেখেছে, আপনি দেখবেন এটা শব্দ প্যাটার্ন। আমরা যারা ইংলিশ লিটারেচারের সাথে অভ্যস্ত, আমরা যারা জীবনে হাজার হাজার ইংলিশ বই পড়ছি, পত্রিকা পড়ছি, আমরা লেখার প্যাটার্ন দেখলে বুঝি যে এই লেখার এই লেখকের কিনা, এই পত্রিকার কিনা, এই লেখার প্যাটার্ন আছে। না, আমি একটু বলি, প্যাটার্ন দেখে বলছেন, আমরা রিপোর্টটা একবার দেখি এখানে, যে আপনার কি মনে হয় রয়টার্সের মতো একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সে তার রিপোর্টার সেখানে তাকে ইউজ করতে পারবে, অথবা ওই খুবই সহজ কাজ। কিরকম? বাহিরে পশ্চিমা দেশে তো আবার লবিস্ট ফার্ম আছে, আইনে বৈধ। আওয়ামী লীগকে সেই ফেক রিপোর্টারদেরকে দিয়ে পশ্চিমের গুরুত্বপূর্ণ পত্রিকাগুলোতে লেখায় নাই, কলম ছাপায় নাই। মানে রয়টার্সের মতো এই ধরনের প্রতিষ্ঠান? রয়টার্সের মতো না, হ্যাঁ, গার্ডিয়ানের ফেক রিপোর্ট আসছে, রাইটারকে পরে খুঁজে পাওয়া যায় নাই। ওয়াশিংটনে পোস্টের লেখা আসছে, পৃথিবীর এরকম বিভিন্ন গুরুত্বপূর্ণ মাধ্যমে, অস্ট্রেলিয়ান পত্রিকাতে লেখাজোখা আসছে, বাংলাদেশের ইংলিশ পত্রিকাগুলোতে লেখা আসছে, ইন্ডিয়ান পত্রিকাতে তো আসছেই, ফেক রাইটারদেরকে দিয়ে লেখা হয়েছে, শত শত রিপোর্ট এরকম আসছে আপনার। তাহলে প্রশ্ন হচ্ছে এটা তো বৈধভাবে করা সম্ভব। যারা আমরা পশ্চিমের রাজনীতি বুঝি, লবিস্ট ফার্মগুলো কিভাবে কাজ করে, ওখানে সিনেটর কেনাবেচা করা যায় লবিস্ট ফার্ম দিয়ে, আইনের মাধ্যমে করা যায়, তাহলে কেন করা যাবে না? আপনি রয়টারের সাথে লবি করবেন, বৈধভাবে লবি করতে পারবেন, বৈধভাবে। হাসিনা বাংলাদেশে এত বছরের ফ্যাসিবাদ কায়েম করার পরেও পৃথিবীর সবচেয়ে শক্তিশালী নারী, টাইম ম্যাগাজিনে হাসিনার ফার্স্ট পেজে ছবি আসে নাই, দেখি নাই আমরা, বড় বড় গুরুত্বপূর্ণ ন্যাশনাল ম্যাগাজিনে তার নাম আসে নাই। কীভাবে সম্ভব হলো যে বাংলাদেশে গণতন্ত্র নাই, ভোট নাই, নির্বাচন নাই, বিরোধী দলকে নাই করে দিয়েছে? সে এই পত্রিকাগুলো রিপোর্টগুলো আসলো কিভাবে? সাংবাদিক কি কখনো বেকার হয়? ডিপেন্ড করতেছে যে আপনি আসলে সাংবাদিকতা করছেন কিনা। আপনার সাংবাদিকতা তো একটা পেশার মতো, যেমন আইনজীবী বেকার হইতে পারে কিনা? হ্যাঁ, পারে। আপনি যদি একটা টাইমের পর রিটায়ারমেন্টে চলে যান অফিসিয়ালি, বিদেশে দেখেছি আমরা, কোনো প্রফেশনেই আপনার 80-90 বছর পর্যন্ত যদ্দুন হায়াত আছে, যদ্দুন শরীর চলে, অদ্দুন এই কাজ করে না। পশ্চিমা দেশগুলোতে সব প্রফেশন থেকে, সে ডাক্তার হোক, নার্স হোক, লয়ার হোক, তারা একটা সার্টেন টাইমের পরে ভলান্টারি রিটায়ারমেন্টে চলে যায়, ঘোরাফেরা করে, বউ বাচ্চা নিয়ে ঘুরে টুরে সময় কাটায় বিভিন্ন জায়গাতে। তাহলে সাংবাদিক কেন রিটায়ারমেন্টে যেতে পারবে না? প্রশ্ন হচ্ছে যে এর মানে কি আপনি কথা বলতে পারবেন না? যেটা আপনি করছেন না সেই পরিচয়টা দেবার দরকার নাই তো। মানে আপনি একটা কাজ করেন না, ধরুন আপনি একসময় শিক্ষক ছিলেন, এখন আর শিক্ষকতা করেন না, তাহলে সিনিয়র শিক্ষক বলে তাকে পরিচয় দিচ্ছে, তাকে সাবেক শিক্ষক পরিচয় দিবেন। যিনি সচিব, আপনার এখানে তো অনেক সচিবরা আসেন, তাকে তো সিনিয়র সচিব বলেন না তো এখন আর, কারণ উনি তো রিটায়ারমেন্টে চলে গেছেন, সাবেক শিক্ষক সচিব বলছেন।
তাহলে আপনি যে কাজটা করেন না, আপনি কোনো গণমাধ্যমে কাজ করছেন না, তাহলে আপনি ওই পরিচয়টা ওই ফর্মে ব্যবহার আইনজীবী করছেন। কখনো বেকার হবে? হ্যাঁ, হতে পারে, যদি আপনি প্রফেশনে না থাকেন, আপনি যদি প্র্যাকটিস না করেন, আপনি যদি প্রফেশনে না থাকেন। চাকরি তো করে বাংলাদেশে, আমি বহু আইনজীবী আমাদের বন্ধু বান্ধবরা আছেন, ওনারা চাকরি করেন, ওনারা পরিচয় দেওয়ার সময় তো আইনজীবী বলেন না, হ্যাঁ ভাই আমি এক সময় ল পড়ছি, কোর্টে এনরোলমেন্ট আছে, বাট আমি কর্পোরেটে জব করি। আচ্ছা, উনি তো নিজেকে উকিল বলে পরিচয় দেন না। একটা প্রশ্ন আপনাকে করতে চাই, আপনি যদি একটি টেলিভিশন চ্যানেল বা একটি গণমাধ্যমের মালিক হন, ধরে নিলাম হাইপোথিসিস প্রশ্ন, তো আপনার সেই টক শোর ডিজাইনটি কেমন হবে? কারা থাকবে সেখানে, কি কথা বলবে, এটাকে আপনি নির্ধারণ করে দেবেন? এইটা তো একটা জটিল ব্যাপার হচ্ছে, আপনি আমার একটা প্রশ্ন করেছেন, যেমন ধরুন আমি বলি আর কি, যে আমি তো চাকরিজীবীর সন্তান, এবং এটা সবসময় বলে যে চাকরিজীবীদের ছেলে মেয়েদের মানে অন্তরটা পুঁটি মাছের মতো হয়, মানে হলো যে এরা ব্যবসায়ী হইতে পারে না, খুব কম আর কি। তো আমি উদ্যোক্তা টাইপের মানুষ না, টেলিভিশন চ্যানেলের মালিক হওয়ার কোনো সম্ভাবনা নাই। দ্বিতীয়ত হচ্ছে যেটা শুধু গণমাধ্যম না, যে কোনো প্রফেশনই যিনি ওই কাজটার জন্য বেস্ট সুটেড, তাকে দিয়ে ওই কাজটা করতে হবে। আর দ্বিতীয়ত যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে একটা গণমাধ্যমের ন্যাশনাল রেসপন্সিবিলিটি এবং অ্যাকাউন্টেবিলিটি দুটোই থাকতে হবে। ওই দুইটা জিনিস মাথায় রেখে যেন আমরা করি। যেমন ধরেন আমি গণমাধ্যমগুলোতে দেখি তারা ভিউকে কেন্দ্র করে প্রোগ্রাম ডিজাইন করে। ভিউজ ইম্পর্টেন্ট, কোনো সন্দেহ নাই, কিন্তু শুধু ভিউজ না, কিছু রেসপন্সিবিলিটিকে সামনে রেখেও তো আপনার ডিজাইন করতে হবে। সবসময় তো আপনি যদি ভিউজের ব্যাপারে ফোকাস থাকেন, আপনার ন্যাশনাল রেসপন্সিবিলিটিতে ওভারলুকড হয়ে যাবে। তাই এই দুটো জিনিস গুরুত্বপূর্ণ। বাট ব্যবসায়ীকে আবার মাথায় রাখতে হবে, প্রতিষ্ঠান বাঁচায় রাখতে হলে তো ব্যবসা করতে হবে, তা না হলে আবার কর্মকর্তা কর্মচারীদের তো বেতন দেওয়া যাবে না। তো উদ্যোক্তাদের সেই সংকটের জায়গাটা আছে। বাট গিভেন সিচুয়েশনে যে কোনো জায়গাতেই যে কোনো জিনিস তার রাইট লোককে দিয়ে পরিচালনা করা দরকার। ওই জায়গাটা চলে আসে, আপনি বলছিলেন যে আপনার তো মন্ত্রী বা এমপি হওয়া এটা আপনার কোনো বিষয় না, বা হতে ওই রকম আপনি জনমানুষের জন্য পলিটিক্স করতে চান। আপনি নির্বাচনের আগে আপনার উপর হামলা হয়েছিল, আমার মনে আছে সেটা বেশ। আপনি তখন বলছিলেন যে প্রতি মুহূর্তেই বিএনপির ভোট কমছে, এবং ওই হামলার মাধ্যমে 10 লাখ ভোট কমেছে বিএনপির। সেটি কি সারা দেশে? আমরা একটু দেখি বক্তব্যটা, না ওইখানে আছে, দেখানো যাবে? আপনাদের একাংশ, খুবই সংক্ষিপ্ত একটা ফ্র্যাকশন একাংশ যে আচরণটা করছে, তাতে প্রত্যেক দিন আপনাদের হাজার হাজার ভোট কমছে। শুধু গতকালকের ঘটনায় সোশ্যাল মিডিয়াতে আপনারা যা দেখেছেন, বাংলাদেশের ন্যূনতম আপনার এরপরও বিএনপি মোট 209টি আসন পেয়েছে। আপনার ধারণা যদি বিএনপি ওরকম না করতো তাহলে কতগুলো আসন পেত? মানে 2/3 ব্রুট মেজরিটি, আরো কত বেশি আসন পেত একটু আমায় বলতে। প্রতিদিনই তো কমেছে 1000 করে, তারপরে একদিনে 10 লাখ, তো মোটামুটি তো কোটির ঘরে গেছে। যদি বিএনপি আপনি যে রাইট ট্র্যাক তাদের জন্য সাজেস্ট করেছিলেন, সেটা হলে বিএনপির আসন কত হতে পারতো, মানে একটা ধারণা চাই আপনার কাছে। প্রথম কথা হচ্ছে যে আপনার বিএনপি তো তার যে হিস্টোরিক জাতীয়তাবাদী যে ভোট ব্যাংক, এই ভোট ব্যাংক সিরিয়াসলি কমে গেছে এবার। তাহলে প্রশ্ন হচ্ছে সে জিতলো কিভাবে? সে জিতেছে মোটা দাগে আপনার মাইনরিটি এবং আওয়ামী লীগের একাংশের ভোটের জিতেছে একটা বিশাল সিট, এবং দেখবেন বিএনপির প্রায় 40-50টা জায়গায় সে জিতেছে যেটার হিস্টোরিক্যালি তার জেতার অভিজ্ঞতা নাই। এই ধরেন গোপালগঞ্জে, ফরিদপুরে, যেগুলো হিস্টোরিক্যালি আমরা জানতাম যে এগুলো আওয়ামী লীগদেরকে খেলাফত আকার দিয়ে দেওয়া হয়েছে, এইখানে শুধু তারাই জিতবে, আর কেউ জিততে পারবে না আর কি। এবং একইভাবে দেখবেন এই সিটের একাংশগুলোতে যে আপনার আমরা 36-37টা কথা জানি যে যেখানে ধানেশের জিতেছে, আবার না ভোট জিতেছে, মানে দুইটা তো বিএনপির পলিটিক্সের সাথে, নির্বাচনের রাজনীতির সাথে যায় না আর কি। থার্ড হচ্ছে আপনার হিস্টোরিক্যালি যেখানে 30%, 40% মাইনরিটি আছে, এই সিটগুলোতে বিএনপি কখনো জেতে না সাধারণত, যদি তাদের 1-2টা হিন্দু ক্যান্ডিডেট থাকে, বাট নর্মালি তারা জেতে না। এরকম বহু সিটে তারা এবার জিতেছে। তাহলে আপনি যদি জাতীয়তাবাদী, আমি ফিল করি, আমি যেটা বুঝতে পারছি অঙ্কে, সেটা হচ্ছে বিএনপি তার জাতীয়তাবাদী ভোট ব্যাংক ব্যাপক মাত্রায় হারিয়েছে, এবং আওয়ামী লীগ না থাকার এই যে সুবিধাটা একাংশ, এইটা সে পেয়েছে। এবং হাসিনার বক্তব্যও আছে দেখবেন যে সে কিন্তু এক জায়গায় বলেছে যে নির্বাচনের আগে বিএনপি নেতারা আমার সাথে যোগাযোগ করেছে, আমাদের সাথে, যে জামাত তো ক্ষমতায় চলে আসবে যদি আপনারা আমাদের ভোট টোট দেওয়ার ব্যবস্থা না করেন, তা আমরা বলে দিছি যে ঠিক আছে তোমরা করো, এইটাই করো। তো এখন প্রশ্ন হচ্ছে 10 লাখের বিষয় না, বিষয়টা হচ্ছে যে বিএনপি বুঝতেছে কি না যে তারা তাদের যে ঐতিহাসিক ভোট ব্যাংক, এখান থেকে তারা যে স্লিপ করতেছে। বিএনপি কিন্তু 40-45+ জনগোষ্ঠীর দলে পরিণত হচ্ছে। আমি ওই জায়গাটাই যেতে যাচ্ছি। ধরে নিলাম তার নতুন আসন হয়েছে,
তা যদি তারপরে আবার জাতীয়তাবাদী ভোট ব্যাংক থাকতো অক্ষত, তাহলে কত আসন হতে পারত আমাদের জানার আগ্রহ। বিএনপির নিজস্ব জরিপ আমি যেটা জানি সেটা হচ্ছে তাদের 248 থেকে 50 সিট তারা পাবে বলে তাদের জরিপে আসছে। আপনারও কি তাই এবং ধারণা ছিল? এটা মোটামুটি রিজনেবল। যদি গত 2 বছর মানে ইন্টারিমের সময় যদি বিএনপির নেতাকর্মীদের আচার আচরণ খাইসলত ভালো থাকতো, এই সিটটা তাদের পক্ষে পাওয়া সম্ভব ছিল। কারণ এই কম্পিটিশন, এই রেঞ্জে তো আর কোনো রাজনৈতিক দল নাই, প্র্যাকটিক্যালি নাই। তাহলে জামাতের এত সিট হতো না? উত্থানটা জামাত এত সিট পাওয়ার সম্ভাবনা নাই। জামাত কত পেতে পারতো ধরেন? জামাত আপনার এরকমই ধরেন 248-50 সিট যদি বিএনপি পায়, বাকি সিট বাকিরা সবাই পাইতো। তো এই যে একটা জামাতের ভোট ব্যাংক তো এত না। জামাতের ভোট ব্যাংক কত? 6-8-10% সর্বোচ্চ। টোটাল বিরোধী দলের ভোট ব্যাংক হইতে পারতো 15%। তো জামাত এবং টোটাল বিরোধী দল তো একটা বিশাল এন্টি বিএনপি ভোট পাইছে, যারা বিএনপির 1.5-2 বছরের আচরণে অসন্তুষ্ট হয়েছে। তারা বোধ করতেছে যে বিএনপি জিয়াউর রহমানের, খালেদা জিয়ার রাজনীতি করছে না, ওই জায়গাটাতে তারা ডিসাইসিভ না। তো সেই এন্টি বিএনপি যে রিয়াকশনের ভোট, সেটা তো জামাতের ঘরে গেছে, যেহেতু আর কোনো দল ছিল না ভোট দেবার মতো। জি, আপনার আসন হচ্ছে বরিশাল 3 মুলাদি বাবুগঞ্জ। আপনি ভোট ভালোই পেয়েছেন, 21,000 ভোট কম পেয়েছেন। কি মনে হয় এটি কি সঠিক ছিল, না আসলে আপনার জয়ের কথা ছিল? 21 না 19 হবে, 19,000, হ্যাঁ, ও সামথিং এরকম। একটা বিষয় দেখেন যে আমি যে ভোট পেয়েছি ওখানে কোনো এমপি, নির্বাচিত এমপি কোনোদিন এত ভোট পায় নাই। আমি যে ভোট পেয়ে হেরেছি, আচ্ছা, মানে কাস্টিং ভোট অনেক বেশি। এক্স্যাক্টলি, আমি যে ভোট পেয়ে হেরেছি এই ভোট ওখানে কেউ পায় নাই কখনো। হিস্টোরিক্যালি ওখানে ভোটের, যেহেতু আপনার দুর্গম এলাকা আছে, 5টা বড় নদী আছে, তো ওখানে ভোটের কাস্টিং বরাবরই কম, দুর্গম এলাকা হওয়ার কারণে। 50% কখনো ক্রস করেছে বলে আমার জানা নাই আর কি। তো এইখানে এইটা একটা বড় অঙ্কের জায়গা। দ্বিতীয়ত যদি আপনি প্রবাসী এবং ব্যালটের ভোট যদি ধরেন, জি, আপনার এনভেলপ ভোটিং যেটা আসছে, সেখানের ভোটেও কিন্তু সকল দল মিলে যা পেয়েছে তার থেকে আমার ভোট বেশি। থার্ড জায়গা হচ্ছে আমাদের জোটসঙ্গী যারা ছিলেন, আমার দল সহ, তাদের কারোই ওখানে দলীয় সাংগঠনিক অবস্থান খুব শক্তিশালী না। তো লেভেল প্লেইং ফিল্ডে বিএনপি এত উপরে আগানো যে ওর ধারে কাছেও আপনার সেন্টার পাহারা দেওয়া, অথবা ওই জায়গাটাতে নিরাপদে আমার ভোটাররা এসে ভোট দিয়ে চলে যেতে পারবেন। আমাদের এজেন্টরা, একটা বিশাল সংখ্যক এজেন্ট, আপনার 20%-30% এজেন্ট আমরা খুঁজে পাইনি, বা আগের দিন ফোনে হুমকি দিয়েছে, এলাকা ছাড়া হয়ে গেছে, বাড়ি থেকে চলে গেছে। তো এই জায়গাগুলো তো লেভেল প্লেইং ফিল্ডে ঘাটতি ছিল। এখন এই ঘাটতিগুলো পূরণ করতে পারলে ভোটের রেঞ্জ কি হইতো, টাকাটা কি হয়েছে, অনেক জায়গাতে অনেক সেন্টারে আমরা অভিযোগ করেছি। আমাদেরকে বিশেষ করে আপনার আইনশৃঙ্খলা বাহিনী, মানে যেখানেই আমরা কল করেছি, সাহায্য চেয়েছি, নির্বাচন কমিশনের কর্মকর্তারা ব্যাপক সাহায্য করেছে। যারা স্ট্রাইকিং ফোর্স ছিল তারা সব জায়গায় চেষ্টা করেছে। দুর্গম হওয়ার কারণে মানে এটা প্র্যাকটিক্যালি ছিল না। আপনার স্পিড বোটে আপনি 2 ঘন্টা গিয়ে একটা সেন্টারে, ওইখানে গিয়ে তো আপনি টাকাইতে সময় লাগে 15 মিনিট 20 মিনিট। তো সেই জায়গাতে আমি বোধ করি যে একদম অ্যাবসলিউটলি ফেয়ার নির্বাচন হয়েছে তা না, কিন্তু ওটার রেজাল্ট কি হইতে পারতো এটা তো আমি প্রেডিক্ট করতে পারছি না। নতুন বিজয় দিবস তো খুঁজছিলেন আপনি, সেটা পেয়েছেন কিনা, বা সেই চেষ্টা কত দূরে হচ্ছে? প্রথম কথা হচ্ছে যে এই তর্কটা কেন আসছে, আপনার বাংলাদেশে এই একটা গোপন চুক্তির আলাপ খুব বেশি হয় নাই। সেপ্টেম্বর-অক্টোবর মাসে 1971 সালে হয়েছিল 7 দফা চুক্তি আর কি। এবং এই চুক্তিটা করার পরে আপনার বলা হচ্ছে যে নজরুল ইসলাম সাহেব, উনি মানে মূর্ছা গেছেন, উনি পড়ে গেছেন। সৈয়দ নজরুল ইসলাম সাহেব, উনি অস্থায়ী সরকারের দায়িত্বে ছিলেন তখন, এবং ভারত অ্যাক্টিভলি সাহায্য করার ব্যাপারে রাজি হচ্ছিল না এই চুক্তি করা ছাড়া। তারা ব্যাকএন্ডে অনেক হেল্প করছে, কিন্তু মুক্তিযুদ্ধের গতি বাড়ানোর জন্য যেটা করা দরকার ছিল সেটা করবার জন্য তারা রাজি হচ্ছিল না। এখন দেখেন, আমি চুক্তিটা একটু এক তরফ 7টা দফা সামারি বলে ফেলতেছি আর কি। প্রথম কথা হচ্ছে, মুক্তিযুদ্ধ করেনি এমন কোনো কর্মকর্তা কর্মচারী বাংলাদেশ সরকারে আর চাকরি করতে পারবে না যুদ্ধের পরে, দেশ স্বাধীন হওয়ার পরে। দেশের কোনো নিজস্ব সেনাবাহিনী থাকবে না। একটা অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষা করবার জন্য একটা প্যারা মিলিশিয়া, মানে আধা সেনাবাহিনী টাইপের একটা বাহিনী থাকবে, যেটা পরবর্তীতে রক্ষী বাহিনী আকারে আবির্ভূত হয়েছিল 72 থেকে 75-এ। বাংলাদেশে সেনাবাহিনীর দায়িত্ব পালন করবে ভারত, তাদের নিজস্ব রেজিমেন্ট থাকবে, ফোর্স থাকবে, এবং প্রতি বছর নভেম্বর মাসে এটাকে পর্যবেক্ষণ করবার জন্য রিভিউ মিটিং হবে 2 দেশের ভিতরে।
বাণিজ্যিক চুক্তি করতে, আন্তর্জাতিক কোনো চুক্তি করতে অন্য দেশের সাথে ভারতের সাথে সমন্বয় করে সম্মতি নিতে হবে। বিদেশ বিষয়ে ভারতের পররাষ্ট্রনীতির বাইরে বাংলাদেশের নিজস্ব কোনো পররাষ্ট্রনীতি থাকতে পারবে না। ফাইনালি হচ্ছে এইটা স্বীকার করতে হবে যে এই যুদ্ধের পরিণতিতে ভারতীয় বাহিনীর নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছে, স্বাধীনতা যুদ্ধ হয়েছে। অতএব সারেন্ডার করবার প্রশ্ন আসলে পাকিস্তান ভারতের কাছে সারেন্ডার করবে। এই হচ্ছে মোটা দাগে। আপনি এটার ব্যাখ্যা দেবেন, তবে একটা প্রশ্ন করে নিতে চাই, এই চুক্তিটি আমরা কোথায় পেতে পারি? অনেক বই আছে, আমি বই না, স্পেসিফিক চুক্তিটা কোথাও সংরক্ষিত আছে কিনা? না, চুক্তি তো আপনি বই ছাড়া রেফারেন্স পাবেন না, কারণ চুক্তি যেহেতু প্রকাশ করা হয়নি। অফিসিয়ালি বাংলাদেশ রাষ্ট্র তো এই চুক্তি কখনো পার্লামেন্টে রাটিফাই করে নাই, অথবা বাংলাদেশের কোনো সরকার এই চুক্তিকে রাটিফাই করে নাই, মানে এই চুক্তি রেটিফাই হয় কখনো হয়নি। তো যে চুক্তি রেটিফাই হয় না, এটা ভ্যালু আছে কোনো? ভ্যালু আছে, কারণ এটার উপরে তো আপনি বাংলাদেশের স্বার্থগুলো জড়িত, যে কেন এই কাজগুলো করতে হয়েছে, এবং এটার ব্যাখ্যা দিব। বই কোথায় পাবেন? দেখবেন যে আপনার নুরুল কাদের সাহেব আমলা ছিলেন, পলিটিশিয়ান ছিলেন, আওয়ামী লীগের সাথে অস্থায়ী সরকারের দায়িত্ব পালন করেছেন। 266 দিনের স্বাধীনতা বই, অনেকগুলো বই আছে, অলিয়াদের লেখায় নুরুল পাবেন। কাদের সাহেব সম্ভবত বাংলাদেশের গার্মেন্টস শিল্পের উদ্যোক্তাদের একজন গুরুত্বপূর্ণ মানুষ ছিলেন। এখন এই চুক্তির পরে 16ই ডিসেম্বরের সারেন্ডার সেরেমনিতে দেখেন আমার কোনো প্রতিনিধি ছিল কিনা। আমার তো সর্বাধিনায়ক ছিল জেনারেল ওসমানী। সেই যুদ্ধে আপনি দেখবেন দুই পক্ষ সাইনিং করতেছে, এবং জেনারেল ওসমানী কিন্তু সিলেট থেকে রওনা হয়েছিলেন, তার হেলিকপ্টারে ভারতীয় বাহিনী গুলি করেছে, তিনি জানে বেঁচে গেছেন, এবং তার সহকর্মী যিনি ছিলেন তারা ব্যাপক আহত হয়েছে, পরবর্তীতে ট্রিটমেন্টের জন্য আসছে। থার্ড হচ্ছে আপনার যুদ্ধের ঠিক এই পরিণতির কয়েকদিন আগে, ডিসেম্বরের 1st-2nd উইকে, না, বাংলাদেশের কোনো প্রতিনিধি ছিল না। সেনাপ্রধান তো আমাদের সেনাপ্রধান ছিল না, কিন্তু আর কোনো প্রতিনিধি কি ছিল না? একে খন্দকার সাহেবকে দেখবেন পিছনে কোনায় দাঁড়ায় আছে। ছিলেন আর কি। হ্যাঁ, কিন্তু তিনি প্রতিনিধি না তো। সারেন্ডার সেরিমনি যদি হয়, দেশ তো আমার, যুদ্ধ তো ভারত করে নাই, সে আমাকে সাহায্য করেছে। যুদ্ধটা আসলে কে করেছে? যুদ্ধটা তো বাংলাদেশের লোকরা করেছে, এবং ভারত এখানে জয়েন করেছে 3, 4, 5, 6 তারিখের দিকে বলতে পারেন ডিসেম্বরের। কিছু বোম্বিং টোম্বিং এখানে করেছে, এবং সেগুলো খুব রাইট বোম্বিং করেছে, রাইট জায়গাতে, এটা মুক্তিযোদ্ধারা বলে না। এই জন্য দেখবেন যে যুদ্ধের শুরুতে কিন্তু এই তর্কটা ছিল যে আমাদের অস্থায়ী সরকারটা আমরা কোথায় করব। মাওলানা ভাসানী বলেছিলেন আমরা এটা লন্ডনে নিয়ে যাব, কারণ আমাদের বিশাল প্রবাসী কমিউনিটি আছে সেখানে, তারা টাকা দিয়ে এবং লবি করে আমার এইটার জন্য তারা যুদ্ধকে এক্সপিরাইট করতে পারবে। সেক্টর কমান্ডার্স যারা ছিলেন তারা তো সবাই মিলিটারি অফিসার ছিলেন, তারা কিন্তু চাচ্ছিলেন যে যুদ্ধের আমাদের হেডকোয়ার্টার এবং অস্থায়ী সরকারটা আমরা হিল ট্র্যাক্সে করি, চিটাগং, চট্টগ্রাম হিল ট্র্যাক্সে, মানে আমাদের সীমানার মধ্যে করা, আমরা বাইরে থেকে সাহায্য নেব যেখানে যেখানে করবার। এরপরে হচ্ছে ক্যাবিনেট সেক্রেটারি, আমাদের তখন 19টা মহকুমা ছিল আপনার সাব ডিভিশন, 19টা মহকুমার জন্য আপনার 19 জন অফিসার পর্যন্ত সিলেক্ট করছেন, যারা আগামী দিনগুলোতে 16 তারিখের পরে, সারেন্ডার সেরিমনির পরে, দেশ স্বাধীন হয়ে গেলে পরে তারা দায়িত্ব নেবেন। সাবেক প্রধান নির্বাচন কমিশনার আছে আপনার 111-এর সময়, কি নাম বলেন, 111-এর সময় প্রধান নির্বাচন কমিশনার নুরুল, খুব সময় তার লেখা বইতে আমি পড়েছি যে তিনি তখন জুনিয়র অফিসার, সিএসপি অফিসার মোমেন শাহিতে, এবং তখন ইন্ডিয়ান অফিসার আসছেন দায়িত্ব নেবার জন্য, তিনি নাম টাম সহ বলেছেন সেখানে বইতে, এক্স্যাক্টলি আমি নাম মনে করতে পারছি না। এবং বাকি 19টা মহকুমার জন্য ইন্ডিয়ান অফিসার অ্যাসাইন করা হয়ে গেছে, কারা কারা এসে এখানে ডিসির দায়িত্ব নেবেন, এবং বলা হয়েছে ডিসিকে দায়িত্ব রেসপন্সিবিলিটি হ্যান্ড ওভার করবার জন্য। আমার প্রত্যেকটা থানার করেছিল কি এ করতে করতে তো আপনার শেখ মুজিব ফেরত আসছে, প্রসেস শুরু হয়ে হয়েছিল কি? হ্যাঁ, কয়েকটা হয়েছে। সিলেটে দায়িত্ব নিয়েছে 3-4টা। সিলেটে কে দায়িত্ব নিয়েছিলেন ওটার নাম আমি বলতে পারতেছি না, এটা পাবেন কামাল সিদ্দিকের লেখা বইতে। সাবেক আপনার প্রিন্সিপাল সেক্রেটারি ছিল খালেদা জিয়ার, জি, কামাল সিদ্দিক, কামাল সিদ্দিকের বইতে পাবেন। আপনি এটা যদি টপিক আমাকে আগে বলতেন, আমি একদম নাম আপনার জন্য প্রস্তুতি বই সহ আপনাকে বলতে পারতাম আর কি। তো এই রকম ঘটনা ঘটতেছে, দেশের প্রত্যেকটা ওসির দায়িত্ব অলমোস্ট যেখানে যেখানে সম্ভব ভারতীয় বাহিনী ছিল, ভারতীয় বাহিনীর দায়িত্ব নিয়েছে। শেখ মুজিব মানে ওসিরাও কি ইন্ডিয়ান ছিল? ইন্ডিয়ান আর্মি অফিসার, তারা ওসির দায়িত্ব নিয়েছে, মানে নিশ্চয়ই তালিকা পাওয়া যাবে, এবং আপনি পাবেন যে কটা জায়গায় দায়িত্ব নিয়েছে। ইভেন আপনি দেখবেন, আপনি যখন জহির রায়হান রিলেটেড ঘটনাটা পড়বেন, যে তাদের ফ্যামিলি মেম্বাররা মিরপুরে, মোহাম্মদপুরে ইন্ডিয়ান ওসির সাথে কথা বলতে গেছেন তার ওয়্যারঅ্যাবাউটস জানার জন্য, তার বোনের ইন্টারভিউ পর্যন্ত আছে এই ব্যাপারে। এরপরে দেখবেন যে আপনার শেখ মুজিবকে আমরা যারা আওয়ামী লীগের কারণে, বাকশালের কারণে সমালোচনা করি, আমরা শেখ মুজিবকে কিন্তু একবার বলি, যেটা আমি সবসময় বলেছি, সারা বাংলাদেশ যুদ্ধ করে একবার স্বাধীন করছে 9 মাসে, শেখ মুজিব নিজে একা বাংলাদেশকে আরেকবার স্বাধীন করেছে। ফিরতি পথে গান্ধীকে বলছে যে কনগ্রাচুলেশন, আপনার জন্মদিন আসতেছে সামনে, আপনাকে কি গিফট করব।
শেখ মুজিব বলছে আপনি বাংলাদেশ থেকে সৈন্যদেরকে সরায় নিয়ে আসবেন, জানুয়ারি মাসে বলছে, আপনার মনে আছে? ইন্ডিয়া লন্ডন থেকে আসার পথে দিল্লি হয়ে প্রশ্ন ছিল উনি যে আসছেন। কবে সৈন্য ফেরত নেবেন? হ্যাঁ, জি। কবে আপনি সৈন্য ফেরত দেবেন? এবং ইন্দিরা গান্ধীর কথা আসছে তার প্রাইভেট সেক্টরে লেখা বইতে, যে ওনার মুখ ফ্যাকাশে হয়ে গেছে। আমার মনে হয় আপনি ক্লিয়ার করতে পেরেছেন। শেষ করে ফেলি এই জি, অংশটা। আমার একটা এরপরে প্রশ্ন আছে। হচ্ছে আপনার শেখ মুজিবের সাথে কনভিন্স করবার জন্য ইন্দিরা গান্ধী কিন্তু মার্চ মাসে আবার ঢাকায় আসছিলেন, কিন্তু শেখ মুজিব এই ব্যাপারে কনভিন্সড হন নাই। আপনি সোলজার ফেরত নেবেন, এবং যেটা করেছে 19 মার্চ অথবা 17 মার্চে তাদেরকে বিডিং ফেয়ারওয়েল স্যালুট দিয়ে ইন্ডিয়ান সোলজার বিদায় করা হয়েছে, এবং করতে করতে বিলিয়নস অফ ডলারের লুটও হয়েছে। আপনারা লেখাজোখাতে প্রচুর পাবেন যে কি পরিমাণ লুট এখানে হয়েছে, মেজর জলিলের লেখাতেই পাবেন, একটা বইয়ের নাম অ্যাটলিস্ট বলে দিলাম। তাহলে এই জায়গাগুলোতে দেখতে হবে যে আসলে আমার 16ই ডিসেম্বরটা কি বিজয় দিবস ছিল কিনা, আমার মুক্তির লড়াই। আপনার প্রশ্নের জায়গাটা সেখানে আমি বলেছি যে আমরা এই তর্কটা নতুন করে করতে পারবো কিনা, যে 16ই ডিসেম্বর বিজয় দিবস না, আপনি সারেন্ডার ডে করেন, আত্মসমর্পণ দিবস এটা হইতে পারে, কিন্তু আপনি টোটাল দেশ বিজয় হয়েছে কবে? যখন টোটাল বিদেশি সৈন্যরা দেশ ছেড়ে চলে গেছে। আপনি শেখ মুজিবের দিন তারিখ মোতাবেক করেন, যেদিন ওই দিনকার সরকার আপনার বিডিং ফেয়ারওয়েল দিয়ে স্যালুট দিয়ে তাদেরকে বিদায় করে দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে কথা বলা যাবে না। একটু আমি কথা বলি তাহলে, মানে যখন উনি ফেরত মানে উনি তো এলেন মানে ইন্ডিয়া 10ই জানুয়ারি, তো ওই দিনকে বিজয় দিবস করা যায় কিনা? আপনার কি অপিনিয়ন? আমার কোনো আপত্তি নাই, আপনি যেদিন 10 তারিখে করেন, অথবা হচ্ছে যেদিন আপনার সেনাবাহিনীর সব সোলজার বাই এন্ড অফ মার্চ মোটামুটি সবাই চলে গেছে। কেউ কেউ বলেছেন যে নন কমব্যাট অনেক অফিসিয়াল যেতে যেতে এপ্রিল মে মাস হয়ে গেছে, সেটা আপনি তর্কটা তোলেন। বাট প্রশ্ন হচ্ছে যে আমি বিজয় দিবসই মানি না, মানে যেভাবে আমাকে ভিলিফাই করা হয়েছে, বাস্তবতা তো তা না। আমার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন, বিজয় দিবস মানবো না কেন? কোনো না একটা দেশ তো স্বাধীন হয়েছে, তো আমার মুক্তির লড়াইতে তো আমি জিতেছি, হাজার হাজার মানুষের জীবন দিয়েছি। আপনি বলছেন যে প্রকৃত বিজয়টা কখন হবে সেটা, মানে আমি কবে আসলে বিদেশি সোলজার মুক্ত হয়েছে সেটা কি, সেই বিজয়টা কি বঙ্গবন্ধুর নেতৃত্বেই হলো? তাকে সামনে রেখে তো যুদ্ধ হয়েছে, এটা কি অস্বীকার করতে পারবে? শেখ মুজিব নিজে যুদ্ধ চাইছেন কিনা, স্বাধীনতা চাইছেন কিনা, এটা একটা ভিন্ন তর্ক। কিন্তু বাংলাদেশে যারা যুদ্ধ করেছেন, অস্থায়ী সরকার থেকে শুরু করে একেবারে একদম ছোটখাটো মুক্তিযোদ্ধা পর্যন্ত, সবাই শেখ মুজিবকে সামনে রেখেই যুদ্ধ করেছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানও স্বাধীনতার ঘোষণা দিয়েছেন শেখ মুজিবের পক্ষে। অতএব শেখ মুজিবকে বাইরে রেখে তো স্বাধীনতা যুদ্ধের আলোচনা হইতে পারবে না, প্র্যাকটিক্যাল না। তো 10ই জানুয়ারি হলে সেই বিজয় দিবসেরও সেটা তো প্রত্যাবর্তন দিবস তো সার্টেনলি একটা গুরুত্বপূর্ণ দিবস, ওটা হতে পারে, তিনি হতে পারে সবাই যদি একমত হয়। আমার তো কোনো মানে আমার বিষয়টা হলো যে তর্কটা তোলা উচিত। আচ্ছা, আমি একটা ইন্ডিয়ান সারেন্ডার সেরিমনিকে আমার বিজয় দিবস করব কিনা, যেহেতু একটা সূত্রপাত আছে এই কাজগুলো করবার। আপনি এই ডিবেটটা তুলতে চান, আলাপটা তো হচ্ছে, আপনি যেহেতু তুলছেন। এবার আসি ঢাকা বিশ্ববিদ্যালয়, মানে ফেসিস্ট ক্রিমিনাল ট্রাউট, এটা আমরা দেখেছি। মানে এইটা কেন বলছেন আপনি? আমি আপনার কথাকে কিন্তু ডিফেন্ড করছি না, আমার আপনার লজিকটা জানতে চাইছি। একটা বিষয় হচ্ছে, এটা তো লম্বা বক্তব্য আপনার। জি, আমি সংক্ষেপেই জানতে চাই। সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হবার যে লড়াই বঙ্গীয় প্রজা জনগোষ্ঠীর, এখন বাংলার প্রজারা মোটা দাগে মুসলমান ছিল এবং বাকিরা ছিল হচ্ছে নিম্নবর্ণের হিন্দুরা ছিলেন। অতএব সেই জায়গায় 1857 সালে আমাদের যে আজাদির লড়াই ছিল, যেটাকে সিপাহী বিদ্রোহ বলে ব্রিটিশ, আমাদের প্রথম হিন্দুস্তানের প্রথম অর্গানাইজড আজাদির লড়াই, সেখানের ঘটনার পরে ব্রিটিশ সরকার একটা কমিশন করে দেয় যে এই ঘটনাটা কেন ঘটলো। এবং আপনি জানবেন এর আগে কিন্তু ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া আমাদের এটা শাসন করত, ব্রিটিশ সরকার না, ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন করত। তাদের ফাইন্ডিংসে আসছে যে বাংলা অঞ্চলে সবচেয়ে নিপীড়িত নির্যাতিত ব্যাকফুটে পড়ে গেছে যারা একসময় এখানকার শাসক ছিল জমিদারি প্রথার কারণে। যারা জমির মালিক ছিলেন, সচ্ছল ছিলেন, তারা জমিদারি প্রথার কারণে যেটা হয়েছে, আপনি কিন্তু ডিটেইলস বক্তব্যটা দিয়েছেন, আমি একটু সেই লড়াইয়ের মধ্য দিয়ে যে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে, সেই বিশ্ববিদ্যালয় কেন ইসলামোফোবিয়া, ইসলাম বিদ্বেষ চর্চার কেন্দ্রবিন্দুতে পরিণত হইল? সেই লড়াইয়ের মানুষ, উত্তরপুরুষরা কেন এই বিশ্ববিদ্যালয়কে ঘিরে গণতন্ত্রের বিপক্ষে স্থান নিয়েছে? তাই ম্যাক্সিমাম টাইম দেখেন কয়জন শিক্ষক 24-এর আন্দোলনে ফ্যাসিবাদের বিপক্ষে দাঁড়িয়ে কথা বলেছে? অনেক, হাজার, 1,500 উপর শিক্ষক আছে। কয়জন শিক্ষক? 50, 60, 80 জন। 71-এর যুদ্ধে চলে যান, আহমদ সফা বলছে না? ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়জন শিক্ষক আপনার মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নিয়েছে? সারা মাস বেতন নিয়েছে না?
যারা অধিকাংশ যারা শহীদ হয়েছেন বুদ্ধিজীবী হিসেবে তারা তো অনেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। শিক্ষক এবং অলমোস্ট সবাই সারা মাস পাকিস্তান সরকারের বেতন নিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, এই যে দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় দিবসে যে প্রোগ্রাম হয়েছে, বিশ্ববিদ্যালয় যেটা অ্যারেঞ্জ করেছে, প্রধান অতিথি কে ছিলেন? প্রফেসর সিরাজুল ইসলাম চৌধুরী সাহেব ছিলেন। উনি কে? 24-এর গণ অভ্যুত্থানে 3-4 তারিখ পর্যন্ত উনি ফ্যাসিবাদের পক্ষে বয়ান তৈরি করেছেন, সাক্ষাৎকার দিয়েছেন যে বাংলাদেশে এই দক্ষিণপন্থীদের উত্থান হবে, ছেলেপেলেদেরকে বুঝায় বাড়িতে ফিরে যাওয়া দরকার, এই সরকার ছাড়া বিকল্প নাই। উনি কিভাবে বিশ্ববিদ্যালয়ের লড়াইয়ে প্রধান অতিথি হন? উনি তো বিশ্ববিদ্যালয়কে ওন করেন না, তো এই বিশ্ববিদ্যালয়ের লড়াইকে তো উনি ওন করেন না। বাংলাদেশে দেখেন গত গণতন্ত্রের বিরুদ্ধের কাজ বলেন, ফ্যাসিবাদের পক্ষের কাজ বলেন, প্রত্যেকটা নির্বাচন, এই গত 4টা নির্বাচনের যত দুষ্টামি হয়েছে, প্রশাসনের এই বিশাল কর্মকর্তা শ্রেণী ওনারা কারা? গণমাধ্যম, বাংলাদেশে এই সোনার বাংলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেছি না, কবি আল মাহমুদ মারা যাওয়ার পরে ওনার লাশটা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে শহীদ মিনারে নিতে দেয় নাই, কারা? তাহলে উনি ধর্মের পক্ষে, ধর্মপন্থী মানুষ। আপনি বলছিলেন যে এই যে কাঠামোগত ফ্যাসিবাদ, প্রয়োজনীয়তা আছে কিনা, রাইট? প্রথম তর্ক হচ্ছে বাংলাদেশে যে গণতন্ত্রহীনতা, যে কাঠামোগত ফ্যাসিবাদ, এই ফ্যাসিবাদ তৈরি করার পিছনে এই বিশ্ববিদ্যালয়ের অবদান। শাহবাগ, গণজাগরণ মঞ্চ, এই ফ্যাসিবাদের উত্থানের পিছনে কারা কারা তখন কলম ধরেছিল? এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তো কলম ধরেছে। কয়জন শিক্ষক প্রতিবাদ করেছেন ক্লাসরুমে অথবা ক্লাসরুমের বাইরে? করেন নাই। সেই জন্য আমি বলেছি যে কাঠামোগতভাবে ফ্যাসিবাদ এবং হিন্দুত্ববাদ তুলেছেন যে এই বিশ্ববিদ্যালয়ে আদৌ প্রয়োজন আছে কিনা। সেকেন্ড কোশ্চেন একটু সংক্ষেপে বলবেন, আসলে বন্ধ করে দিলে সুবিধা কিনা? না, ওইটা তো তর্ক না। তর্ক হচ্ছে এই বিশ্ববিদ্যালয় আমার দেশ জাতির যেই পারপাস সার্ভ করবার জন্য একটা বিশ্ববিদ্যালয় হয়, সেই বিশ্ববিদ্যালয়ের পারপাসে সার্ভ করছে কিনা। এখন দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গর্বের জায়গা কি? সবাই বলবে 52-র কথা বলবে, 62-র কথা বলবে, 69, 70-এর কথা বলবে, 71, 90, 24 এগুলোর কথা বলবে। কিন্তু একটা বিশ্ববিদ্যালয়, আপনি হার্ভার্ডের একটা ছেলেকে জিজ্ঞেস করেন, অক্সফোর্ড কেমব্রিজে পড়া একটা ছেলে মেয়ের কথা জিজ্ঞেস করেন, তোমার বিশ্ববিদ্যালয়ের কন্ট্রিবিউশন কি? সে কি বলবে? সে কি বলবে যে আমার হাজার হাজার লোক প্রথম বিশ্বযুদ্ধে শহীদ হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে লড়াই করছে, এগুলো বলবে? না, সে বলবে কয়টা গ্লোবাল রিসার্চে তারা, জি, আপনি ওই করোনার সময়টার তারা কথা বলবেন, লিডারশিপ দিয়েছেন, কয়জন নোবেল পুরস্কার পেয়েছেন। এক একটা দেশের প্রেক্ষাপট তো এক এক রকম থাকে। মানে তাহলে আপনি বলে দেন যে এখানে বিশ্ববিদ্যালয় হচ্ছে রাজনীতি করবার জন্য আর লড়াই করবার জন্য, এখানে লেখাপড়ার দরকার নাই। আপনার ওই বিশ্ববিদ্যালয় কেমন বিশ্ববিদ্যালয় দেখতে চান আমি খুব সংক্ষেপে শুনবো। তার আগে আপনার আরেকটি আলোচিত ভিডিও দেখতে চাই ক্রিকেট খেলা নিয়ে, আমি শুনি একটু। কি একটা ফাউল জিনিস, একটা বল নিয়ে 11টা লোক দৌড়ায়, মানে এর থেকে পাগলামি কাজ দুনিয়াতে আর কি হইতে পারে? এইটাতে দেখবেন পৃথিবীর কোটি কোটি মানুষ, হাজার হাজার গণমাধ্যম দাঁড়ায় দিন রাত লাইভ করতেছে, মানে মানে পাগল হয়ে গেছে দেশের মানুষ। অমুক খেলতেছে, তমুক খেলতেছে, কি খেলে? একটা গোল জিনিস, হেডার একটা কাঠি দিয়ে একটা ব্যাট দিয়ে বাইরে। এইটা কোনো জিনিস, একটা জিনিস মানুষের জীবনে? পা দিয়া লাথি মারে কি সারা দুনিয়া একদম উন্মাতাল হয়ে গেছে। আপনি কেমন খেলা পছন্দ করেন? খেলতে হবে তো মানুষকে, নাকি? সেটা নানা ধরনের খেলা খেলতে হয়, কোন লেভেলে খেলা চলছে, কোন খেলা আমাদের খেলা উচিত? প্রথম কথা হচ্ছে যে আপনার এইটা প্রতিবন্ধীদেরকে নিয়ে একটা প্রোগ্রাম ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সেখানে হচ্ছে আপনার যারা আয়োজক ছিল, একটা প্রতিবন্ধী সংগঠন আয়োজন করেছে। সেখানে 71-এর প্রতিবন্ধী, 90-এর রাজনৈতিক আন্দোলনে যারা প্রতিবন্ধী হয়েছেন এবং 24-এর, মানে ফিজিক্যালি চ্যালেঞ্জড লোকজন, যারা এই আন্দোলনে, রাজনৈতিক আন্দোলনে যারা প্রতিবন্ধী হয়েছেন, তাদেরকে সম্মাননার একটা প্রোগ্রাম ছিল। সেখানে উপদেষ্টা আসার কথা ছিল, গণ অভ্যুত্থানের বড় বড় ব্যক্তিরা আসার কথা ছিল, নায়করা। কিন্তু আমি প্রোগ্রামে গিয়ে দেখলাম যে আপনার ওনারা কেউ আসছেন না, শুনলাম। এবং আমি অনেক নিচের দিকের মেহমান গিয়ে দেখলাম যে আমি ওখানে আসলে কাইন্ড অফে প্রধান অতিথি হয়ে গেছি আর কি। এবং আপনি যেহেতু গণমাধ্যমের, যেমন বিশ্ববিদ্যালয়ের গত প্রোগ্রামটা ভিসি আসেনি, আপনি কাইন্ড অফ প্রধান অতিথি হয়ে গেছেন। না, ওখানে দিলার আপা প্রধান অতিথি ছিলেন। তাহলে এখন দেখেন, আপনারা জানেন যে গণমাধ্যমের অ্যাসাইনমেন্টের রুলস হচ্ছে প্রোগ্রামে ব্রাহ্মণ না থাকলে ক্যামেরাম্যান যায় না। তো এই যখন গুরুত্বপূর্ণ লোকরা যেহেতু যাচ্ছে না, ওখানে অলমোস্ট সাংবাদিকরা কেউ যায় নাই। আচ্ছা, তো তখন আমার কাছে খুব খারাপ লাগছে, কারণ এর আগে 2 ঘন্টা থেকে আমি প্রতিবন্ধী মানুষদের বক্তব্য শুনছিলাম, যারা চোখ হারায় ফেলছেন, হাত নাই, পা নাই, তাদের যে লড়াই, কষ্ট, রাষ্ট্র কি দিচ্ছে দিচ্ছে না। এবং আমাদের যে সমাজ কল্যাণ মন্ত্রণালয় আছে, সেখানেও প্রতিবন্ধীদের একটা সেকশন আছে, ওটার যিনি দায়িত্বে একজন আমলা, উনি এসেছিলেন ওই প্রোগ্রামটাতে। তো 93 লক্ষ মানুষ বাংলাদেশে প্রতিবন্ধী কোনো না কোনো ফর্মে। এই জনগোষ্ঠীর প্রতিদিনকার যে কষ্টের লড়াই, সেই লড়াইটা তুলে ধরবার প্রয়োজনীয়তা গণমাধ্যম মনে করেন নাই।
শুধুমাত্র ওখানে কোনো ব্রাহ্মণ যায় নাই বলে। তাহলে এখন ওই যে বললাম আমি তো নমশূদ্রের রাজনীতি করি, আমি তো অচ্ছুত দলিতদের রাজনীতি করি, তখন আমার কষ্ট থেকে আমি বলেছি, যদি এখানে আরও অনেক কিছু বলছি, জি। যদি এখানে পরিমণি থাকতো, এখানে বুবলির বাচ্চার বাপকে এই আলোচনার টপিক থাকতো, এখানে খেলা ফুটবল ক্রিকেট এগুলো হইতো, তাহলে এখানে ক্যামেরা গণমাধ্যমের কোনো অভাব, ওই যে গণমাধ্যমের কথা কিন্তু আমি বলছি, তাদের কোনো অভাব হইতো না। এইটা সিম্পলি আমার একটা কষ্ট থেকে আমি বলেছি যে এই প্রায় 1 কোটি প্রতিবন্ধী মানুষের খবর, তার লড়াইটা তুলে ধরবার প্রয়োজনীয়তা মেহমানরাও বোধ করেন নাই, ক্যামেরাম্যানরাও বোধ করেন নাই। তো এইটা হচ্ছে ওটার কনটেক্সট, মানে সিরিয়াসনেসের জায়গা। জায়গা থেকে খেলা তো খেলা থাকবে না কেন ভাই? আমি নিজে ফুটবলের উপরে অনেকগুলো কমেন্ট্রি দিয়েছি, বা বিসিবি দখলের আগে পরের ঘটনাগুলো নিয়ে আমি অনেকগুলো কমেন্ট্রি দিয়েছি, কিভাবে রাজনীতি মুক্ত করা আপনি কি দরকার। কোন ধরনের খেলাধুলা পছন্দ করেন বা প্লেয়ার ছিলেন? আমি মেইনলি হচ্ছে ক্রিকেট খেলেছি, লম্বা সময় ক্রিকেট খেলতাম, ফুটবলও খেলেছি, বাট আমার দমের সমস্যা ছিল আর কি, তো আমি লম্বা দম নিতে পারতাম না, তো এই জন্য হচ্ছে যে আমি ক্রিকেট বেশি খেলায় তো prefer মানা করেছি। নাই। খেলায় কোনো Clear, মানা নাই, আপনার বক্তব্য Absolutely, একদমই খেলায় কোনো clear, মানা নাই, বাট এটা একটা সিরিয়াস কনভারসেশনের জায়গা যে আমরা খেলায় ভালো কেন করতে পারছি না, সেটা তর্কটা করা দরকার। যে আমি একটা সংক্ষেপে ওই লাইনটা শুনে আমি আচ্ছা, আরেকটা বিষয়ে যাব, যে বিশ্ববিদ্যালয়ের কথা বললেন। আমি একদমই জানতে চাই, আপনি যদি একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন সেটার স্ট্রাকচারটা কি হবে, সেখানে কি হবে, একদম সংক্ষেপে জানতে চাই। দেখেন, একদম সংক্ষেপে বলা যাবে না, এটা আরেক দিনের একটা আলোচনার জন্য রেখে দিতে পারেন। একটা হচ্ছে যে বাংলাদেশের সব ছেলে মেয়েকে ডিগ্রি পড়া, অনার্স পড়ানো, মাস্টার্স পড়ানো, এবং এইটার যে একটা কাঠামোগত বাস্তবতা তৈরি হয়েছে, এখান থেকে বিশ্ববিদ্যালয়কে বের হয়ে আসা দরকার, রাষ্ট্রকে বের হয়ে আসতে হবে। দেশের 5% ছেলেমেয়েরও বিশ্ববিদ্যালয় পড়বার কোনো প্রয়োজন নাই, সারা পৃথিবীতে পড়ে না, দরকার নাই। রাষ্ট্রকে দেখতে হবে আমার এই রাষ্ট্রটা চালানোর জন্য কয়জন ডাক্তার দরকার, কয়জন নার্স দরকার, কয়জন ইঞ্জিনিয়ার দরকার, কয়জন লয়ার দরকার, এবং যে কয়জনকে আমি পড়াচ্ছি সেই পরিমাণ জব মার্কেট আছে কিনা। এইগুলোর বিবেচনায় আপনি যদি না নিয়ে হাজারে হাজারে ছেলে মেয়েদেরকে সব সাবজেক্ট পড়ান, তাহলে দিন শেষে কি হবে? লেখাপড়া হবে না। আপনি দেখেন প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের কমন দাবি হচ্ছে হল নাই, বিশ্ববিদ্যালয়ের খাবার কনসেপ্ট মানে কি জব মার্কেট না আসলে কি তাই না, কনসেপ্ট? ওইটাও তো মাথায় রাখতে হবে। না, বিশ্ববিদ্যালয়ের কনসেপ্টটা কি? রিসার্চ, গবেষণা, তারপরে হচ্ছে রাইট নাগরিক তৈরি করা, প্রফেশনাল ক্লাস তৈরি Exactly, করা। চাকরি তো না, চাকরিও চাকরি রাষ্ট্র পরিচালনা করতে হবে। বিশ্ববিদ্যালয়ের থিমটা তো অনেক বড়। এক্স্যাক্টলি। তাহলে সেইখানে যদি আপনি শুধুমাত্র আপনার রাজনৈতিক আন্দোলন, আপনার মিছিল মিটিংটা মানে প্রাধান্য পায়, তাহলে এই বিশ্ববিদ্যালয়ে দিয়ে আপনি কি করবেন? এটা দিয়ে আপনি ইনভেস্ট করবেন, কিন্তু এখান থেকে কোনো আউটপুট আসবে না। এবং তাই হচ্ছে বাংলাদেশের সব রাষ্ট্রের এই বিশাল অংশ দূরে হাজার হাজার তথাকথিত রাজনীতিবিদ তৈরি হয়েছে, দেশ বদলায় নাই কেন? আমরা তো অনেক আন্দোলন করেছি, তারপরও আমরা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হই কেন? আমার কোনো প্রতিষ্ঠান পরিচালনা করবার লোক নাই। আপনি একজন ব্যবসায়ীর সাথে কথা বলেন, 500, 700, 1000 ইন্টারভিউ দিয়ে 5টা লোক নিতে পারে না। অলমোস্ট কোনো স্কিল নিয়ে আমাদের ছেলেমেয়েরা কলেজ বিশ্ববিদ্যালয় থেকে বের হচ্ছে না, এন্টায়ারলি জিরো স্কিল। জি। ল্যাঙ্গুয়েজ জানে না, কম্পিউটিং জানে না, দুনিয়ার কোনো স্কিল নিয়ে এসে বের হচ্ছে না। তো এই তর্কটা তো 2026 সালে এসে করতে হবে যে আমার বিশ্ববিদ্যালয়গুলোর আসলে ফিট ফর পারপাস কিনা, তাকে ওভারহলিং করা দরকার। একদমই শেষ পর্যায়ে আপনার বিসিএস নিয়ে অনেক বক্তব্য আছে, সবগুলো আমি শুনবো না। আপনি বলেছেন সামনের বিসিএস এ একটি প্রশ্ন আসবে চাঁদাবাজি নিয়ে, দেখি তো, মানে মজার কথা শুনি একটু। চাঁদাবাজি আসলে 2 প্রকার। একটা হচ্ছে রাষ্ট্রীয় চাঁদাবাজি, যেটাকে আমরা ঘুষ অর্থে বলি। রাষ্ট্রর সোনার বাংলার প্রত্যেক ডিপার্টমেন্টে এই রাষ্ট্রীয় চাঁদাবাজি প্রাতিষ্ঠানিক আকার ধারণ করেছে। এর বাইরে হলো বেসরকারি চাঁদাবাজি, প্রাইভেট সেক্টর। চাঁদাবাজির প্রাইভেট সেক্টর আছে, এইটা হলো আমাদের রাজনৈতিক দলগুলো নিয়ন্ত্রণ করে, মেইনলি হচ্ছে সরকারি দল। ক্লিয়ার, আমার কাছে এবং ক্লিয়ার। তারাই এবং হচ্ছে মানে আপনি একদম সায়েন্টিফিক্যালি ব্যাখ্যা দিয়ে দিয়েছেন কত প্রকার চাঁদাবাজি, সেটি এখন এগোচ্ছে কেমন, ডেভেলপমেন্ট কেমন হচ্ছে, এই স্ট্রাকচার চাঁদাবাজি একটু যদি ব্যাখ্যা করেন। সিরিয়াস। আপনি দেখবেন যে টিআইবি গত কদিন আগে রিপোর্ট দিয়েছে, মানে তত্ত্বাবধায়ক সরকারের এই 11-12 মাসে আপনার প্রায় 12-13 হাজার কোটি টাকা চাঁদাবাজি হয়েছে, ঘুষ টুস লেনদেন হয়েছে। সংখ্যাটা আসলে খুবই কম। ওনারা তো অল্প কয়েকটা সেক্টর ধরেছেন, এবং তাও তো গিনিপিক টেস্ট ওয়াইজ। এই সংখ্যাটা আসলে অনেক বেশি হবে রাষ্ট্রীয় কাঠামোতে। বেসরকারি কাঠামোতে দেখেন, অর্থনীতিবিদরা যেটা আমাকে বলেছেন, বাংলাদেশে সবচেয়ে বড় কোম্পানি হচ্ছে সরকারি দল, যে যখন ক্ষমতায় থাকে, কারণ সে সবচেয়ে বেশি লোকদেরকে চাকরি বাকরি রুটি রুজির বন্দোবস্ত করে। আওয়ামী লীগ যেহেতু লম্বা সময় ক্ষমতায় ছিল, তার আমলে এটা পিক পয়েন্টে 55 থেকে 60 লক্ষ মানুষ ছিল, যারা সরাসরি আওয়ামী লীগ করবার মধ্য দিয়ে তার রুটি রুজি খানা পিনা,
তার পুরো লাইফস্টাইল এটা দ্বারা পরিচালিত এখন কি হয়। পরিমাণ আছে? এখনো আছে, এখন সংখ্যাটা হয়তো এত হবে না, বাট এই সংখ্যাটা বাড়ছে। বাংলাদেশে যেটা হয়, একসময় সবাই আওয়ামীময় বাংলাদেশ হয়ে গেছে, এখন আবার নতুন সরকারি দল হয়ে গেছে সবাই, একসময় এখন সবাই দেখবেন বঞ্চিত, গত 17 বছর ধরে সবাই বঞ্চিত ছিল। অতএব সেই সংখ্যাটা এখন হিউজ, এটা 25-30 লাখের কম হবে না। বাট এইটা নিয়ে তো সিরিয়াস গবেষণা করা দরকার যে কেন রাজনৈতিক দলের ব্যানারে থেকে এই বিশাল গোষ্ঠী চাঁদাবাজ হচ্ছে। কারণ ওই যে আপনি বিশ্ববিদ্যালয়, আগের প্রশ্নের সাথে, আপনি কলেজ বিশ্ববিদ্যালয় করে লেখাপড়া করিয়েছেন, লেখাপড়া করে যে বিশাল বেকারদের আতুরঘর তৈরি করেছেন, এই মানুষগুলো কই যাবে? কয়টা চাকরি আছে প্রাইভেট সেক্টরে, কয়টা চাকরি আছে সরকারি জায়গাতে, কয়টা চাকরিতে আপনার বিদেশে চলে যেতে পারবে? এই যে বিশাল চাঁদাবাজির বেকার গোষ্ঠী। অর্থনীতি, আমি একটু সংক্ষেপে শেষ মুহূর্তে শেষ করি, এটা তো একটা বাস্তবতা। হ্যাঁ, নিশ্চয়ই। ব্ল্যাক ইকোনমি তো সাইজে বড়, আপনি তো জানেন ব্যারিস্টার ফুয়াদ, আমি আপনার সম্পর্কে আমার ধারণা আছে। তো এই ব্ল্যাক ইকোনমি থেকে বের হতে পারছে না কেন? বের হওয়ার বড় জায়গাটা হচ্ছে আপনি তো ট্রান্সপারেন্সি চান না। আপনি বোধ করছেন দেশের সব মানুষ যদি সচ্ছল হয়ে যায়, তাহলে তো আপনার কাছে অমুক ভাই তমুক ভাই জিন্দাবাদ ভাই এই স্লোগান দেওয়ার লোক থাকবে না। কোনো শিক্ষিত সজ্জন মর্যাদা সম্পন্ন ব্যক্তি কোনো রাজনৈতিক নেতার নামে কোনোদিন স্লোগান দিতে পারবে না। প্র্যাকটিক্যাল না এটা, আমি কোনোদিন পারবো না কোনো ব্যক্তির নামে স্লোগান দিতে। অতএব আপনি তো চাইবেনই যে বিশাল দাসীরা বেঁচে থাকুক আপনার রাজনীতিকে বাঁচিয়ে রাখবার জন্য। অসংখ্য ধন্যবাদ ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ আমাদের সময় দেওয়ার জন্য।